হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি আলোচনা করব ক্লাস নাম্বার 6 নিয়ে। এখানে বাছাই করা 40টি প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব, যেটা ডাব্লিউবিপি এবং কেপি কনস্টেবল, লেডি কনস্টেবল পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। এর আগের 5টি সেট যারা দেখোনি তারা অবশ্যই দেখে নেবে, কারণ খুবই গুরুত্বপূর্ণ 5টা সেট নিয়ে আমি আলোচনা করেছি এবং তার রিলেটেড প্রচুর প্রশ্ন নিয়ে আলোচনা করেছি। তোমরা একবার প্লেলিস্টটা চেক করে দেখে নিও। শুরু করছি। এবার তার আগে বলে রাখি, এই শূন্য পদগুলো 10,255 ডাব্লিউবিপির জন্য রয়েছে, আর কেপি কনস্টেবলের 30,734টি। ডাব্লিউবিপি সিলেবাস তোমরা প্রত্যেকেই জানো, তাই একবার করে দেখে নেবে, কেপি সিলেবাসটাও দেখে নেবে। আর একটা ইম্পর্টেন্ট কথা যেটা বলে রাখি, পুলিশ পরীক্ষার জন্য স্পেশাল ব্যাচ চলছে। তোমরা যারা মনে করছো যে পরীক্ষাটার জন্য ভালোভাবে প্রিপারেশনটা নেবে, তারা অবশ্যই যদি মনে করো তাহলে আমার চ্যানেলে এই যে স্পেশাল ব্যাচটাতে জয়েন করতে পারো। এখানে আমি বিষয় ও অধ্যায় ভিত্তিক শর্ট নোটস প্রোভাইড করে থাকি এবং 25 কেপির জন্য প্র্যাকটিস সেট দেওয়া হবে এবং প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন পেপার নিয়ে আলোচনা করা হবে। এছাড়াও এই যে ভিডিওগুলো তোমরা দেখছো, এগুলোর পিডিএফও তোমরা সেখানে পেয়ে যাবে এবং মাসিক কোনো বেতন নেই, মাত্র ওয়ান টাইম তোমরা পেমেন্ট করে সেখানে জয়েন করতে পারবে 250-তে। শুরু করছি প্রথম প্রশ্ন দিয়ে। রাষ্ট্রপতি লোকসভায় কতজন সদস্যকে মনোনীত করতে পারেন? 2 জন, 10 জন, 12 জন না 14 জন? লোকসভায় বলেছে, ভালো করে এই প্রশ্নটাকে খেয়াল করো, লোকসভায় বলেছে, মোট বলেনি বা রাজ্যসভায়ও বলেনি। তাহলে লোকসভায় অ্যান্সারটি হয়ে যাবে 2 জন। এবার দেখে রাখবে, রাষ্ট্রপতি রাজ্যসভায় শিল্প, সাহিত্য, বিজ্ঞান, সমাজসেবার ক্ষেত্র থেকে 12 জন সদস্যকে মনোনীত করেন। তাহলে রাজ্যসভায় বললে অ্যান্সারটি হয়ে যাবে 12। এবার যদি বলা হয় মোট, মোট বললে তখন তোমরা কি করবে? 12 + 2 অর্থাৎ 14 জন মোট। এটা ভালো করে খেয়াল রেখে অ্যান্সারটা করবে। লোকসভার বর্তমান সদস্য সংখ্যা 545। লোকসভার মেয়াদ কত বছর? 5 বছর। আর রাজ্যসভার মেয়াদ 6 বছর। রাজ্যসভার বর্তমান সদস্য সংখ্যা 245। পরের প্রশ্ন, পৃথিবীর বৃহত্তম মরুভূমির নাম কি? সাহারা, গোবি, থর না কোনোটি নয়? বৃহত্তম মরুভূমি, তাও পৃথিবীর। ভালো করে খেয়াল রাখবে, ভারতের প্রশ্নে আসতে পারে, পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রশ্নে আসতে পারে, ভালো করে প্রশ্নটা পড়বে, নাহলে অ্যান্সার কিন্তু ভুল হয়ে যাবে। এটার অ্যান্সার হয়ে যাবে সাহারা মরুভূমি, পৃথিবীর বৃহত্তম মরুভূমি। এর রিলেটেড যেসব প্রশ্নগুলো দেখে রাখতে হবে, পৃথিবীতে মহাসাগরের সংখ্যা কটি? 5টি। পৃথিবীর সর্বোচ্চ স্থান মাউন্ট এভারেস্ট। পৃথিবীর গভীরতম স্থান প্রশান্ত মহাসাগরের মারিয়ানা খাত। তাহলে এটা আরেকভাবে ঘুরিয়ে তোমাদের জিজ্ঞেস করতে পারে, মারিয়ানা খাত কোন মহাসাগরে অবস্থিত? প্রশান্ত মহাসাগরে। পৃথিবীর সর্বোচ্চ মালভূমির নাম পামির মালভূমি। পৃথিবীর দীর্ঘতম প্রবাল প্রাচীর গ্রেট ব্যারিয়ার, যেটা রয়েছে অস্ট্রেলিয়াতে। নেক্সট প্রশ্ন, ভারত সরকারের অরণ্য গবেষণাগারটি কোথায় অবস্থিত? পশ্চিমবঙ্গের শিলিগুড়ি, মহারাষ্ট্র, উত্তরপ্রদেশের দেরাদুন না বিহার? ভারত সরকারের অরণ্য গবেষণাগারটি রয়েছে উত্তরপ্রদেশের দেরাদুনে। এটা অ্যান্সার, দেরাদুন। আর এই দেরাদুনটা যে রাজ্যে রয়েছে উত্তরপ্রদেশ। দুরকম ভাবে প্রশ্নটি জিজ্ঞেস করতে পারে। এবার দেখবে, কৃষি গবেষণাগার কোথায় অবস্থিত? নিউ দিল্লিতে। ধান গবেষণাগার কটক। আলু গবেষণাগার সিমলা। মৃত্তিকা দেরাদুন। পুষ্টি হায়দ্রাবাদ। কেন্দ্রীয় তামা গবেষণাগার রাজামুন্দ্রি। জাতীয় দুগ্ধ গবেষণাগার কার্নাল। জ্বালানি গবেষণাগার ধানবাদ। চামড়া গবেষণাগার চেন্নাই। এবার আরো অনেক গবেষণাগার আছে, যে সেগুলো আমি একসাথে তোমাদেরকে প্রোভাইড করছি না। যদি তোমাদের মনে হয় এই ফুল পিডিএফ গুলো তোমাদের প্রয়োজন, এই যে নোটসটা, এই বিভিন্ন গবেষণাগার, তাহলে অবশ্যই তোমাদের পেড ব্যাচে জয়েন করতে হবে, সেখানেই আমি প্রোভাইড করে দেব। পরের প্রশ্ন, সরস্বতী জলবিদ্যুৎ প্রকল্প কোন রাজ্যে অবস্থিত? সরস্বতী জলবিদ্যুৎ প্রকল্প গুজরাট, তামিলনাড়ু, কর্ণাটক, মেঘালয়। সরস্বতী জলবিদ্যুৎ প্রকল্প রয়েছে কর্ণাটক, এইটা অ্যান্সার। এবার দেখো রিলেটেড যেসব প্রশ্ন আছে, জলবিদ্যুৎ উৎপাদন করতে পতনশীল জলে স্থিতিশক্তি ব্যবহার করে টারবাইন ঘুরিয়ে এই বিদ্যুৎ উৎপন্ন করা হয়। পার্বত্য অঞ্চলে জলবিদ্যুৎ উৎপাদনের জন্য বাঁধ নির্মাণ করা হয়। এবার যত জলবিদ্যুৎ প্রকল্প আছে সেগুলো তোমরা পেড ব্যাচে পাবে এবং তোমরা সেটা যারা মানে জয়েন করছো না তারা এগুলো কমপ্লিট করে নেবে। হাইড্রার গমন অঙ্গের নাম কি? সিটা, নালিপথ, ফ্লাজেলা না কর্ষিকা? হাইড্রার গমন অঙ্গের নাম কি? হাইড্রার গমন অঙ্গের নাম হলো কর্ষিকা। এটার অ্যান্সার হয়ে যাবে কর্ষিকা, হাইড্রার গমন অঙ্গের নাম।
এবার দেখো রিলেটেড কি কি প্রশ্ন আছে। হাইড্রার গমন পদ্ধতির নাম কি? হাইড্রার গমন পদ্ধতি হচ্ছে লুপিং। ইউগ্লিনার গমনাঙ্গ ফ্লাজেলা। প্যারামিসিয়ামের গমনাঙ্গ সিলিয়া। অ্যামিবার গমনাঙ্গ ক্ষণপথ। শামুক ও ঝিনুকের গমনাঙ্গ মাংসলপথ। কেঁচোর সিটি বা সিটা। এটা ভালো করে মনে রাখবে। পরের প্রশ্ন, নাইক্রোম ও জার্মান সিলভার সংকর ধাতুতে যে মৌলটি উপস্থিত থাকে সেটি হলো, মানে এই দু রকম যে সংকর ধাতু বলেছি সেটার মধ্যে কমন যে ধাতু সেটার নাম কি? রূপা, ক্রোমিয়াম, নিকেল না আয়রন? নাইক্রোমে আর জার্মান সিলভারের দুটোতেই রয়েছে নিকেল, এটার অ্যান্সার হয়ে যাবে নিকেল। এবার দেখো জার্মান সিলভারে কি কি রয়েছে, কোন কোন ধাতু? তামা, জিঙ্ক, নিকেল। এটি ফুলদানি, বাসনপত্র, নানা রকম শৌখিন দ্রব্য প্রস্তুতিতে ব্যবহৃত হয়। নাইক্রোমে রয়েছে কি কি? নিকেল, ক্রোমিয়াম ও লোহা। এটি টোস্টার ও হিটারে গরম করার উপাদান হিসাবে ও দাঁতের ফিলিংস করতে ব্যবহৃত হয় এই নাইক্রোম। কত সালে চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠন হয়? 1927, 1928, 1929 না 1930 সালে? চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠন হয়েছিল 1930 সালে। এটা অ্যান্সার 1930 সালে। এবার দেখবে 1930 সালে কার নেতৃত্বে হয়েছিল? সেটা হবে সূর্য সেনের নেতৃত্বে। আর এই মাস্টারদা সূর্য সেনের ফাঁসি কত সালে হয়? এটাও গুরুত্বপূর্ণ প্রশ্ন। তাহলে 1934 সালের 12ই জানুয়ারি, এটাও খেয়াল রাখতে হবে। উকাই প্রকল্প কোন নদীর তীরে অবস্থিত? উকাই প্রকল্প তাপ্তি, সুবর্ণরেখা, নর্মদা না তুঙ্গভদ্রা? উকাই প্রকল্প রয়েছে তাপ্তি নদীর উপরে। উকাই বাঁধ গুজরাটের দ্বিতীয় বৃহত্তম জলাধার। উকাই বাঁধ, এটি বল্লভ সাগর বাঁধ নামেও পরিচিত। এটি 1972 সালে নির্মিত হয়েছিল এবং সর্দার সরোবর প্রকল্প হলো বৃহত্তম জলাধার, সব থেকে বৃহত্তম সর্দার সরোবর। পরিক্রমণের সময় সূর্য ও পৃথিবীর মধ্যে দূরত্ব সবচেয়ে বেশি থাকে কোন দিন? 21শে সেপ্টেম্বর, 22শে মার্চ, 4ঠা জুলাই না 3রা জানুয়ারি? পরিক্রমণের সময় সবচেয়ে দূরত্ব বেশি থাকে সূর্য ও পৃথিবীর মধ্যে, এটার অ্যান্সার হয়ে যাবে 4th জুলাই। এবার দেখবে 4th জুলাইকে কি বলা হয়? অপসূর অবস্থা বলা হয়। এই দিন সূর্য ও পৃথিবীর মধ্যে দূরত্ব থাকে 152 লক্ষ কোটি কিলোমিটার। আর 3রা জানুয়ারি যে দিনটি হলো অনুসূর, সেই দিন দূরত্ব সবচেয়ে কম থাকে। কত? 147 লক্ষ কোটি কিমি। কোন চোল রাজা বাংলা আক্রমণ করেছিলেন? প্রথম রাজেন্দ্র চোল, কুলোতুঙ্গ, কারিকল না প্রথম রাজরাজ? বাংলা আক্রমণ করেছিলেন প্রথম রাজেন্দ্র চোল। চোল রাজবংশের প্রতিষ্ঠাতাকে? বিজয়ালয় চোল। চোল রাজবংশের শেষ রাজাকে? তৃতীয় রাজেন্দ্র চোল। এবং শ্রেষ্ঠ রাজা হলেন রাজরাজ চোল। মানব দেহের কঠিনতম অংশ কোনটি? খুলি, হাড়, নখ, দাঁতের এনামেল? মানব দেহের কঠিনতম অংশ হলো দাঁতের এনামেল। এটি দাঁতের বাইরের শক্ত আবরণ কি কি দিয়ে তৈরি? ক্যালসিয়াম ও ফসফেট। এটাও এক্সামে জিজ্ঞেস করতে পারে, কি কি দিয়ে তৈরি দাঁতের এনামেল। মারডেকা কাপ কোন খেলার সঙ্গে যুক্ত? দেখো বিভিন্ন কাপ, ট্রফি, এটা থেকে কিন্তু প্রত্যেকটা পরীক্ষায় প্রশ্ন আসে। আর প্রত্যেকটা প্রশ্নই মানে এমনই একে একে অপরের সঙ্গে রিলেটেড, তোমাদের প্রবলেম হয়ে যায় অ্যান্সার দেওয়ার সময়। তাই এগুলো ভালো করে বারবার প্র্যাকটিস করতে হবে। ফুটবল, ক্রিকেট, টেনিস না ভলিবল? মারডেকা কাপ দেয়া হয় ফুটবল খেলায়। 1930 সালে প্রথম ফিফা বিশ্বকাপ শুরু হয়েছিল কোথায়? উরুগুয়েতে। 1930 সালে শুরু হয় আর এই ফিফা বিশ্বকাপ শুরু হয়েছিল উরুগুয়েতে। ফুটবল খেলার সঙ্গে যুক্ত কাপ বা ট্রফিগুলো হলো মুম্বাই গোল্ড কাপ, এভারেস্ট কাপ, ভিসিসি কাপ। এগুলো ইম্পর্টেন্ট কাপ, এছাড়াও আরো রয়েছে, সেগুলো পরবর্তীকালে তোমরা পেয়ে যাবে। এবং এর আগের অনেক ভিডিও যারা দেখেছো তারা দেখে থাকবে, আমি এগুলোর পুরো ডিটেলসই দিয়ে করিয়েছি। ভারতের প্রথম ফুটবল ক্লাবের নাম কি? ডালহৌসি ক্লাব। ভারতের প্রথম জলবিদ্যুৎ প্রকল্পের নাম কি? শিবসমুদ্রম, উকাই, তুঙ্গভদ্রা না কাঞ্চিপুরম? ভারতের প্রথম জলবিদ্যুৎ প্রকল্প, এটা অ্যান্সার হয়ে যাবে শিবসমুদ্রম। এটি কর্ণাটকে অবস্থিত এবং 1902 সালে স্থাপিত হয়েছিল। এই প্রকল্পের জলের উৎস কোথায়? কাবেরী নদী। লুপ শব্দটি কোন খেলার সঙ্গে যুক্ত? রাগবি, টেবিল টেনিস, ক্রিকেট না কুস্তি? লুপ শব্দটি টেবিল টেনিস খেলার সঙ্গে যুক্ত। টেবিল টেনিস খেলার সাথে যুক্ত আর কি কি শব্দ আছে? ভলি, লেট সার্ভিস, ড্রাইভ স্পিন, হাফ মানে হাফ ভলি, ব্যাক হ্যান্ড, চপ। জেলেবলা পাস কোথায় অবস্থিত? পাঞ্জাব হিমালয়, সিকিম হিমালয়, কুমায়ুন হিমালয় না কাশ্মীর হিমালয়? জেলেবলা পাস রয়েছে
সিকিম হিমালয়। এটি সিকিম রাজ্যে অবস্থিত। এটি লাসাকে ভারতের সঙ্গে যুক্ত করেছে। তাহলে লাসাকে ভারতের সঙ্গে যুক্ত করেছে কোন পাস বা কোন গিরিখাত? সেটা হয়ে যাবে জেলেপলা। কোন তারিখটিকে শরৎকালীন বিষুব বলা হয়? ভূগোল থেকে এই যে বিভিন্ন তারিখ, এইগুলো কিন্তু এক্সামে আসে, তাই এগুলো ভালো করে করে রাখবে। এই যেমন অপসূর করালাম, অনুসূর করালাম, শরৎকালীন বিষুব মানে জলবিষুব, মহাবিষুব, এগুলো খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন। এটার অ্যান্সার হয়ে যাবে 21শে মার্চ, 21শে জুন, 22শে ডিসেম্বর, 23শে সেপ্টেম্বর। শরৎকালীন বিষুবও বলা হয় 23শে সেপ্টেম্বর তারিখটিকে। এর অপর নাম কি? এই শরৎকালীন বিষুবের অপর নাম হচ্ছে জলবিষুব। শরৎকালীন বিষুবের অপর নাম জলবিষুব। এই দিন পৃথিবীর সর্বত্র দিন ও রাত্রির দৈর্ঘ্য সমান হয়। 21শে মার্চ দিনটিকে মহাবিষুবও বলা হয়। তাহলে জলবিষুব দেখলে শরৎকালীন বিষুব বা শরৎকালীন বিষুবের অপর নাম, আর 21শে মার্চ দিনটিকে বলা হয় মহাবিষুব। পরের প্রশ্ন, আরব সাগরের রানী কাকে বলা হয়? আরব সাগরের রানী বরোদা, কোচিন, সুরাট না ইন্দোরকে? আরব সাগরের রানী হলো কোচিন বা কোচি বন্দর। যেটা অপশনে থাকবে করবে। এটি কেরল রাজ্যে অবস্থিত। আর পুনেকে বলা হয় দাক্ষিণাত্যের রানী। দক্ষিণ ভারতের রানী বলা হয় উটিকে। শৈল শহরের রানী কাকে বলা হয়? মুসৌরিকে। সমুদ্র জলের গড় লবণাক্ত কত? সমুদ্র জলের গড় লবণাক্ত হলো 3.5%। খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন এগুলো। সামুদ্রিক জলে পিএইচ মান কত? দেখো, লবণাক্ত তো দেখে নিলে, আর পিএইচ মানটাও তাহলে দেখে রাখবে, 7.5 থেকে 8.4 এর মধ্যে থাকে। চোখের জলে পিএইচ মান 4.8 থেকে 7.5। বৃষ্টির জলের 5.6 থেকে 6.0। বিশুদ্ধ জলে পিএইচ মান 7.0 বা 7। পরের প্রশ্ন, ভারতের ক্ষুদ্রতম রাজ্য কোনটি? গোয়া, মধ্যপ্রদেশ, বিহার না সিকিম? ভারতের ক্ষুদ্রতম রাজ্য হলো গোয়া। ভারতের ক্ষুদ্রতম কেন্দ্রশাসিত অঞ্চলের নাম লাক্ষাদ্বীপ। জনসংখ্যার দিক থেকে ক্ষুদ্রতম বা জনবিরল রাজ্য সিকিম। কম জনঘনত্ব বিশিষ্ট রাজ্য অরুণাচল প্রদেশ। কম জনঘনত্ব বিশিষ্ট কেন্দ্রশাসিত অঞ্চল আন্দামান নিকোবর। সর্বনিম্ন সাক্ষর রাজ্য বিহার। সর্বনিম্ন স্বাক্ষর কেন্দ্রশাসিত অঞ্চল দাদরা ও নগর হাভেলি। তাহলে 2011 জনগণনার ভালো করে তোমরা করে রাখবে। এটা থেকে প্রত্যেকটা এক্সামে প্রশ্ন আসার সম্ভাবনা খুব বেশি থাকে। পুতুল নাচের ইতিকথা কার লেখা? সতীনাথ ভাদুরী, সমরেশ বসু, মানিক বন্দ্যোপাধ্যায়, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। পুতুল নাচের ইতিকথা এটা মানিক বন্দ্যোপাধ্যায়ের লেখা। আরণ্যকের রচয়িতাকে? এই দেখো, এগুলো বিভিন্ন উপন্যাসের নাম। এগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট। এগুলো মানে সবগুলো করে রাখবে তোমরা। আমি ইম্পর্টেন্ট কয়েকটি বলে দিচ্ছি। আরণ্যকের রচয়িতা বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। পদ্মা নদীর মাঝি, এটার রচয়িতাকে? পদ্মা নদীর মাঝি মানিক বন্দ্যোপাধ্যায়। শেষের কবিতা গোরা, চোখের বালি, ঘরে বাইরে, এগুলো রচয়িতা হলে রবীন্দ্রনাথ ঠাকুর। রবীন্দ্রনাথ ঠাকুরের যত গল্প, কবিতা, উপন্যাস যাই আছে, ছোট গল্প, এগুলো সবকটাই করে রাখবে। আমি রবীন্দ্রনাথের উপরে একটা নোটস অবশ্যই দিয়ে দেবো তোমাদের পেড ব্যাচে। আর যারা এখনো পারচেস করতে পারোনি তারা মানে আর কি বলবো, তোমরা যদি পারচেস করো তাহলে অবশ্যই পাবে। মুম্বাই ও দিল্লির মধ্যে কত নম্বর জাতীয় সড়ক রয়েছে? 1 নম্বর, 4 নম্বর, 5 নম্বর না 8 নম্বর? মুম্বাই ও দিল্লির মধ্যে রয়েছে 1 নম্বর জাতীয় সড়ক। NH44 কোথা থেকে কোন পর্যন্ত আছে? শ্রীনগর থেকে কন্যাকুমারিকা। এটি ভারতের বৃহত্তম জাতীয় সড়ক। ভারতের ক্ষুদ্রতম জাতীয় সড়কের নাম কি? NH47A। ভার্মি কম্পোস্ট কার দ্বারা সম্পন্ন হয়? ভার্মি কম্পোস্ট ছত্রাক, জীবাণু, কেঁচো না প্রাণী? এটা সম্পন্ন হয় কেঁচো। এর সাথে সাথে কেঁচো আর জোঁকের দ্বারাও সম্পন্ন হয়। জোঁক, এটাও লিখে রাখবে। জোঁকের মাধ্যমেও সম্পন্ন হয় ভার্মি কম্পোস্ট। এই ভার্মি কম্পোস্টে কি কি থাকে? নাইট্রোজেন থাকে, ফসফরাস থাকে, পটাশ, সালফার, ম্যাগনেসিয়াম, বোরন, জৈব কার্বন, জল ও সামান্য পরিমাণে হরমোনও থাকে এই ভার্মি কম্পোস্টে। পরের প্রশ্ন, পৃথিবী থেকে কোন নক্ষত্রের দূরত্বকে কি বলা হয়? আলোকবর্ষ, মাইল, নটিক্যাল না ফার্মি? নক্ষত্রের দূরত্বকে বলা হয় আলোকবর্ষ। জ্যোতির্বিজ্ঞানের দূরত্ব পরিমাপের একক হলো আলোকবর্ষ। মহাকাশের দূরত্ব পরিমাপের একক অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট বা AU যেটাকে বলা হয়। পারসেক সব থেকে বড় দূরত্ব পরিমাপের একক। মানে এই যত একক করলাম আমরা, সেগুলোর মধ্যে পারসেক সব থেকে বড়। চরিত্রহীন উপন্যাসটির ঔপন্যাসিকের নাম কি? রবীন্দ্রনাথ ঠাকুর, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, শরদিন্দু বন্দ্যোপাধ্যায়, বিনয় ঘোষ। চরিত্রহীন উপন্যাসটি ঔপন্যাসিকের নাম হলেন
শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের আর কি কি উপন্যাস আছে? বড়দিদি, পরিণীতা, পল্লী সমাজ, দেবদাস, চরিত্রহীন, শ্রীকান্ত, দত্তা, গৃহদাহ, পথের দাবি, শেষ প্রশ্ন। খুবই গুরুত্বপূর্ণ এগুলো। লাক্ষাদ্বীপের প্রধান ভাষা কি? এই যে বিভিন্ন রাজ্য বা কেন্দ্রশাসিত অঞ্চলের প্রধান ভাষাগুলো জেনে রাখতে হবে। এটা হয়ে যাবে মালয়ালম, লাক্ষাদ্বীপের প্রধান ভাষা। কেরলের সরকারি ভাষা কি? মালয়ালম। তেলেঙ্গানা ও অন্ধ্রপ্রদেশের সরকারি ভাষা তেলেগু। তামিলনাড়ুর তামিল ও ইংরাজি। সিকিম, মেঘালয়, নাগাল্যান্ড, অরুণাচল প্রদেশ, হরিয়ানা, মিজোরাম এগুলোর সরকারি ভাষা হলো ইংরাজি। খুবই গুরুত্বপূর্ণ এই নোটসটা। এটা আমি সবগুলো প্রোভাইড করতে পারলাম না, পরে তোমরা পেয়ে যাবে। বিশ্ব বাণিজ্য সংস্থা WTO এর পূর্ব নাম কি? বিশ্ব বাণিজ্য সংস্থা যেটা, গ্যাট, স্ট্রিপস, গ্যাট না MFA? WTO, গ্যাট, এটার অ্যান্সার হয়ে যাবে গ্যাট। ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন, W থেকে ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন, এর হেডকোয়ার্টার বা সদর দপ্তর রয়েছে জেনেভা, যা সুইজারল্যান্ডে আছে, আর প্রতিষ্ঠা হয়েছিল 1995 সালে। প্রত্যেকটা প্রশ্ন ইম্পর্টেন্ট। প্ল্যান্ড ইকোনমি অফ ইন্ডিয়া লেখককে? জওহরলাল নেহেরু, BR আম্বেদকর, M বিশ্বেশ্বরাইয়া না দাদাভাই নৌরোজি? প্ল্যান্ড ইকোনমি অফ ইন্ডিয়ার লেখক হলেন M বিশ্বেশ্বরাইয়া। পোভার্টি অ্যান্ড ব্রিটিশ রুল ইন ইন্ডিয়া লেখক হলেন দাদাভাই নৌরোজি। ওয়েটিং ফর দ্য ভিসার লেখক BR আম্বেদকর। অ্যান অটোবায়োগ্রাফি জওহরলাল নেহেরুর আত্মজীবনী। ভারতের ম্যানচেস্টার কাকে বলা হয়? ভারতের ম্যানচেস্টার কানপুর, আহমেদাবাদ, হায়দ্রাবাদ না সেকেন্দ্রাবাদ? ভারতের ম্যানচেস্টার হলো আহমেদাবাদ। খুবই গুরুত্বপূর্ণ এবং এটা কমন প্রশ্ন, বাট এটা বারবার আসে। উত্তর ভারতের ম্যানচেস্টার, ভারত শুধু নয়, এটা উত্তর ভারতেরও ম্যানচেস্টার। আহমেদাবাদ কোথায় রয়েছে? গুজরাটে। আর দক্ষিণ ভারতের ম্যানচেস্টার বলা হয় কোয়েম্বাটুরকে, যেটা রয়েছে তামিলনাড়ুতে। সালোক সংশ্লেষে সক্ষম প্রাণীর নাম কি? ইউগ্লিনা, আমিবা, ছত্রাক, সমুদ্র শসা? সালোক সংশ্লেষে সক্ষম প্রাণী হলো ইউগ্লিনা। দেখো, সালোক সংশ্লেষে সক্ষম কখন বলা হয়? যখন সেই প্রাণীর দেহে ক্লোরোফিল থাকে, সেই মানে সেই প্রাণী কিন্তু সালোক সংশ্লেষে সক্ষম হয়। যেমন ইউগ্লিনা যেমন আছে, তার সাথে ক্লাইসামিবাও। অক্ষম উদ্ভিদ মানে প্রাণীদের দেহে ক্লোরোফিলটা, এটা একটা মানে ব্যতিক্রমী, তাই এইগুলো থেকে প্রশ্ন আসে। এটা সক্ষম। আর অক্ষম উদ্ভিদ, আমরা জানি যে উদ্ভিদের দেহে তো সালোক সংশ্লেষ হয়, কিন্তু এখানে যেহেতু এটা ব্যতিক্রম, তাই এইটা এক্সামে জিজ্ঞেস করবে। ব্যতিক্রম মানে অক্ষম উদ্ভিদ হলো স্বর্ণলতা ও ছত্রাক। মোহিনীঅট্টম নৃত্যশৈলীটি কোন রাজ্যে বিখ্যাত? মোহিনীঅট্টম তামিলনাড়ু, ওড়িশা, কেরল না কর্ণাটক? মোহিনীঅট্টম নৃত্যশৈলী কেরলের নৃত্যশৈলী। কেরলের নৃত্য কথাকলি, থিয়াম, কোলকালি, কোরিয়াট্টম, চকিয়ার, কতু? ভারতের একটি মিষ্টি জলের হ্রদের নাম কি? উলার, চিল্কা, ডাল না খারি? মিষ্টি জলের হ্রদ বলা হয়েছে ভারতের, এটার অ্যান্সার হয়ে যাবে উলার হ্রদ। চিল্কা ভারতের বৃহত্তম উপহ্রদ। দক্ষিণ ভারতের বৃহত্তম হ্রদ হলো কেরালার ভেম্বানাদ হ্রদ। ভারতের গভীরতম হ্রদ মানসবল। আর বৃহত্তম কৃত্রিম হ্রদ, সেটার নাম হচ্ছে গোবিন্দ বল্লভ পন্ত সাগর হ্রদ, যেটা রিহান বাঁধ নামেও পরিচিত এবং এটি রিহান নদীর উপর অবস্থিত। 1867 সালে প্রার্থনা সমাজ কে প্রতিষ্ঠা করেন? আত্মারাম পাণ্ডুরঙ্গ, স্বামী দয়ানন্দ সরস্বতী, কেশবচন্দ্র সেন, রাধাকান্ত দেব? এগুলো কিন্তু অপশন ভালো করে দেখে তবেই মারবে, নাহলে এগুলো ভুল হয়ে যায়, কারণ এই প্রত্যেকটা নামই খুবই মানে রিলেটেড নাম। আত্মারাম পাণ্ডুরঙ্গ হচ্ছে অ্যান্সার। প্রার্থনা সমাজের উদ্দেশ্য কি ছিল? একমাত্র ঈশ্বরের উপাসনা করা। আর এটিতে এই প্রার্থনা সমাজে পরবর্তীকালে যোগদান কে করেছিলেন? মহাদেব গোবিন্দ রানাডে, এবং এই সময় কেশবচন্দ্র সেনও ছিলেন, তাই ভালো করে অপশন দেখবে। অর্থশাস্ত্রের রচয়িতাকে? কৌটিল্য, ভারবি, শূদ্রক না কালিদাস? ঐতিহাসিক বিভিন্ন গ্রন্থ থেকে এক্সামে প্রশ্ন করা হয়, তাই এগুলো খুবই গুরুত্বপূর্ণ। এটা হয়ে যাবে কৌটিল্য। অষ্টাধ্যায়ী রচয়িতা পাণিনি, রামচরিতের সন্ধ্যাকর নন্দী, সূর্য সিদ্ধান্ত আর্যভট্ট, পঞ্চতন্ত্রের রচয়িতা বিষ্ণু শর্মা? এই রিলেটেড কিন্তু প্রচুর প্রশ্ন আছে, সেগুলো একটা ভিডিওর মাধ্যমে দেওয়া সম্ভব নয়, তাই আমি অল্প অল্প করেই দেবো। আর যারা একসাথে পুরো পিডিএফটা পেতে চাও, তারা অবশ্যই পেড ব্যাচে জয়েন করবে। ফরাসি ভাষায় রামায়ণ অনুবাদ করেন কে? কীর্তিমান, কাশিরাম, বদায়নী, দেবায়নী? ফরাসি ভাষায় রামায়ণ অনুবাদ করেন বদায়নী। এটা হয়ে যাবে বদায়নী অ্যান্সার। এবার রামায়ণের রচয়িতা কে? বাল্মীকি। মহাভারতের রচয়িতা ব্যাসদেব। খুবই গুরুত্বপূর্ণ। পাঁচ মহল কার আমলে তৈরি হয়? পাঁচ মহল, দেখো এই যে প্রশ্নগুলো আমি নিয়ে এসেছি, এগুলো কিন্তু খুবই মানে খুব ভালোভাবে রিসার্চ করে বানানো, কারণ তোমাদের এই পরীক্ষার জন্য কি কি প্রশ্ন খুব ইম্পর্টেন্ট আমি সেগুলোই নিয়ে আসছি। ইজি যেগুলো একদম ইজি পাতি প্রশ্ন, সেগুলো তোমরা এমনিতেই পেয়ে যাবে, তাই ওগুলো আমি আর নতুন করে দেব না। যেগুলো খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন সেগুলোই আলোচনা করছি। শাহজাহান, আকবর, জাহাঙ্গীর না হুমায়ুন?
পাঁচমহল আকবরের আমলে তৈরি হয়েছিল। এবার আকবর রিলেটেড কিছু প্রশ্ন দেখো। আকবরের উপাধি কি? দক্ষিণের সম্রাট, আরও শাশ্বনী, জগদীশ্বর। এছাড়া অনেক উপাধি আছে, সেগুলো অতটা ইম্পর্টেন্ট নয়, এগুলো ইম্পর্টেন্ট তাই দিয়ে দিলাম। তিনি আলোকিত স্বৈরাচারী শাসক নামে পরিচিত। আকবরের সময়কালকে মুঘল আমলের স্বর্ণযুগ বলা হয়। তিনি ছদ্মবেশে প্রজাদের মধ্যে যেতেন। তিনি প্রথম সম্রাট ছিলেন। তিনি প্রজাদের মধ্যে ছদ্মবেশে যেতেন। ভারতের বৃহত্তম টাইগার রিজার্ভ কোনটি? ভারতের বৃহত্তম টাইগার রিজার্ভ নাগার্জুন, শ্রীসাইলাম, রণথম্বর, না কোনোটিই নয়। এটার অ্যান্সার কি হয়ে যাবে? শ্রীসাইলাম, শ্রীসাইলাম টাইগার রিজার্ভ। ভারতে 54টি টাইগার রিজার্ভ রয়েছে। 54তম টাইগার রিজার্ভ হলো বীরাঙ্গনা দুর্গাবতী টাইগার রিজার্ভ। 2023 সাল অনুযায়ী ভারতে 3682টি বাঘ রয়েছে এবং যা বিশ্বের বন্য বাঘের সংখ্যার প্রায় 75%, মানে বেশিরভাগটি ভারতেই রয়েছে। 37 নম্বর প্রশ্ন, জোঁকের রেচনাঙ্গের নাম কি? দেখো এর আগের আগের কয়েকটি প্রশ্ন আগে আমরা দেখেছি গমন অঙ্গের নাম, গমন পদ্ধতির নাম আলোচনা করলাম, এখন দেখছি রেচন অঙ্গের নাম। তাহলে এটাও খুবই গুরুত্বপূর্ণ। সিটা, কর্সিকা, নেফ্রিডিয়া না দেহতল? জোঁকের রেচন অঙ্গ হলো নেফ্রিডিয়া। জোঁকের শ্বাসঙ্গের নাম কি? জোঁকের শ্বাসঙ্গের নাম হচ্ছে দেহত্বক। নিম্নের কোন প্রাণীতে অপুংজনি দেখা যায়? মানুষ, মৌমাছি, বিড়াল, আরশোলা। এদের মধ্যে থেকে অ্যান্সার হয়ে যাবে মৌমাছি। এই অপুংজনিকে আর কি বলা হয়? অপুংজনির নাম হচ্ছে পার্থেনোজেনেসিস। এগুলো কিন্তু অপুংজনি না থেকে এটাও থাকতে পারে, তাই ভালো করে নামটাও দেখে রাখবে। নিমাটোডা, ওয়াটার ফ্লিয়া, এগুলো অমেরুদণ্ডী প্রাণীর দেহে হয় অপুংজনি। আর কিছু মাছ, উভচর প্রাণী, সরীসৃপের দেহ হয়, সেটা মেরুদণ্ডী প্রাণী হিসাবে এটার অ্যান্সার হয়ে যাবে। 39 নম্বর, ভারতের প্রথম কৃত্রিম উপগ্রহের নাম কি? ইনস্যাট 1A, স্পুটনিক, ভাস্কর না আর্যভট্ট? ভারতের প্রথম কৃত্রিম উপগ্রহ, এটা কিন্তু প্রত্যেকেই পারবে। এটা অ্যান্সার হয়ে গেল আর্যভট্ট। এবার এর রিলেটেড কি প্রশ্ন আসতে পারে? তিনি 1975 সালে এই আর্যভট্ট যে কৃত্রিম উপগ্রহটা 19শে এপ্রিল প্রথম উৎক্ষেপণ করা হয়েছিল। শেষ প্রশ্ন, ভারতের সর্ববৃহৎ সেচ প্রকল্পের নাম কি? দামোদর, সর্দার সরোবর, মাইথন না ভাভরা? ভারতের সর্ববৃহৎ সেচ প্রকল্প হচ্ছে সর্দার সরোবর প্রকল্প। এটি কোথায় অবস্থিত? এটি গুজরাট রাজ্যের নর্মদা নদীর উপর অবস্থিত। এটি পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম বাঁধ। তাহলে দেখলে আজ কতগুলো গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আলোচনা করলাম। যদি তোমাদের সেটটা ভালো লেগে থাকে তবে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবে এবং পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবে। শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদের ওকে অনেক অনেক ধন্যবাদ।